হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ক্লাস 8 এর, অবশ্যই তোমরা তো সবাই ক্লাস 8 এর বাংলা সাজেশন লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। এই লাইভে আমরা মূলত কি নিয়ে কথা বলবো, তোমাদের জন্য আমরা যে সাজেশন পিডিএফ গুলা প্রস্তুত করেছি সেগুলো আমরা তোমাদের দেখাবো, এবং মূলত আমাদের পরীক্ষার জন্য এখন লাস্ট মোমেন্টে আমাদের কিভাবে রিভিশন দেওয়া উচিত, কিভাবে আমরা পরীক্ষায় লিখবো, এই সাজেশন পিডিএফ গুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকে ক্লাসে আমরা ক্লাস তো না, এটা ক্লাসে তো বেশি বেশি পড়াশোনা হয়, আমাদের পড়াশোনা কম। আমরা হচ্ছে এমনিতে কথাবার্তা বেশি বলবো অ্যান্ড গাইডলাইন টাইপের কথাবার্তা বলবো, যে তোমাদের আসলে এখন কিভাবে আগানো উচিত এবং কোন জিনিসগুলোর প্রতি বেশি নজর রাখা উচিত, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা ফার্স্টে যদি আমাদের একটু সেকেন্ড পেপারের সাজেশনটা দেখি, আমাদের এখানে হচ্ছে আমাদের নির্মিত অংশে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমাদের জন্য, সেগুলো হচ্ছে এখানে তোমাদের জন্য দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে, তোমাদের এমনিতে সিলেবাস যদি থাকে স্কুলে, যারা তোমরা স্পেশাল বৃত্তি পরীক্ষা দিবা না, তোমাদের স্কুলের কোনো একটা স্পেসিফিক সিলেবাস যদি থাকে, সেই স্পেসিফিক সিলেবাস ফলো করে আমরা চেষ্টা করব রিভিশনটা দেওয়ার। তো ওইটা তখন আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। হাই আফনান, আনাস, ভালো আছি। তখন আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। যদি না থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু তোমরা হেল্প নিতে পারো, এবং আমাদের বইয়ে কিন্তু নির্মিতি অনেকগুলা দেওয়া আছে, বই থেকে আমরা দেখব, মানে এগুলোর আনসারগুলো আমরা কোথা থেকে পড়বো আর কি, সেটা নিয়ে যদি কথা বলি, আমাদের বই থেকে আমরা নির্মিতি দেখতে পারি। প্লাস আমরা আরও কোথা থেকে দেখবো, আমাদের বইয়ে না আমাদের খুব ভালো করে যে আছে তা কিন্তু না, আমরা ইন্টারনেটে দেখতে পারি, এআই এর হেল্প নিতে পারি। তো এভাবে করে, বা ইন্টারনেটের কথা বাদ দাও, আমাদের বড় ক্লাসের যে বইগুলো আছে, মনে করো 9-10 এর বই, বা আমাদের বোর্ডের বইয়ের বাইরে অন্যান্য যে গ্রামার রিলেটেড বইগুলো থাকে বা নির্মিত বইগুলো থাকে, ওগুলাতে কিন্তু খুব ভালোভাবে আমাদের নির্মিত টপিকগুলো লেখা থাকে, সেখান থেকেও কিন্তু আমরা হেল্প নিতে পারি। তো আমি রেকমেন্ড করবো, স্পেশালি তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা, তোমরা চেষ্টা করবা তোমাদের নির্মিতির পার্টগুলো যাতে খুব সুন্দর করে লেখা হয়। ঠিক আছে, খুব সুন্দর করে লেখা হয় বলতে এগুলাতে কিন্তু মার্ক কাটার অনেক সুযোগ থাকে। তো আমরা যাতে প্রপার নিয়মগুলা ফলো করে, আচ্ছা আমি যদি একটু টপিক বাই টপিক যাই, ঠিক আছে, আমি ফার্স্টে যদি একটু অনুচ্ছেদ নিয়ে কথা বলি, অনুচ্ছেদ আমরা সবাই জানি, অনুচ্ছেদ হচ্ছে আমাদের মূলত এক প্যারায় লিখতে হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, যে অনুচ্ছেদ আমরা সবাই সব সময় এক প্যারায় লিখবো। এটা আমি মানে তোমাদের জানার কথা, তাও বারবার বলি কেন, কারণ ব্যাপারটা এত বেশি ইম্পর্টেন্ট যে মানে এই জিনিসটাই ভুল করে যাতে আমরা আমাদের মার্ক না খোয়াই। ঠিক আছে, প্রথমত এক প্যারা করে লিখতে হয়। সেকেন্ডলি, আমরা এমসিকিউর ক্ষেত্রে কোন জিনিসগুলোতে বেশি ফোকাস দিব, কোন জিনিসগুলোতে আমরা বেশি ফোকাস দিব, তথ্য। তথ্য বলতে আমি কি বুঝাইতেছি, দেখো তোমরা এখন ক্লাস 8 এ পড়ো, তোমরা এখন ছোট না, তাই না? তোমরা তো পুরা এমসিকিউ, সরি পুরা অনুচ্ছেদ মুখস্থ করে এক্সাম দিতে যাবা না। তো তোমরা তাহলে অনুচ্ছেদ কিভাবে পড়বা? অনুচ্ছেদ আমরা পুরোপুরি মুখস্থ করবো না, কিন্তু আমরা যখন একটা অনুচ্ছেদ পড়বো, সেটার মধ্যে যেই তথ্যগুলো আছে সেগুলোর প্রতি হচ্ছে আমরা বেশি মনোযোগ দিব, যে তথ্যগুলো আমরা যাতে মুখস্থ করে যাই, পুরোটা অনুচ্ছেদ মুখস্থ না করলেও। ওকে, থার্ড কথা হচ্ছে যে আমরা অনুচ্ছেদ পুরাটা মুখস্থ করব না, কিন্তু অনুচ্ছেদটাকে আমরা একটু পার্ট বাই পার্ট ভাগ করে নিব। ঠিক আছে, পার্ট বাই পার্ট ভাগ করে নিব বলতে কি বুঝাচ্ছি, যে একটা অনুচ্ছেদে আসলে কথা কি কি বলা আছে। মনে করো যে আমরা যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই অনুচ্ছেদটা যদি আমরা মনে করো পড়বো, ঠিক আছে, এটা পড়ার সময় তাহলে আমাদের পড়ার অ্যাপ্রোচটা কি হবে? আমরা কি লাইন বাই লাইন মুখস্থ করবো? না, আমরা লাইন বাই লাইন মুখস্থ করবো না। মনে করো আমাদের যে অনুচ্ছেদটা যেখান থেকে আমরা পড়বো, সেখানে দেওয়া আছে প্রথমে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে মনে করো 2-3টা লাইন। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কবে, এটা নিয়ে হয়তো আরো কিছু কথা আছে। তারপরে হচ্ছে এটা স্বীকৃতিটা কিভাবে আসলো, এটা নিয়ে হয়তো আরো কিছু কথা আছে। তারপরে এটার যে ইতিহাস, অর্থাৎ 1952 সালে কিভাবে কিভাবে ভাষা আন্দোলন হয়েছিল, এবং বাংলা ভাষার জন্য মানুষরা বাংলার রাস্তায় প্রাণ দিয়েছিল, এসব নিয়ে হয়তো কিছু কথা থাকবে। এভাবে করে মানে প্রত্যেকটা আমাদের অনুচ্ছেদটার পুরো ফ্লোটার মধ্যে আমরা দেখব যে কোন কোন টপিক নিয়ে কথা আছে, সেই টপিকগুলো আমরা বেশি করে মাথায় রাখবো। এখানে একটা মানে স্পেশাল মেনশন করে রাখি, এই যে সেগমেন্ট ওয়াইজ আমি যে ভাগ করে মনে রাখতে বলতেছি, তার মানে কিন্তু কখনোই এটা না যে আমি বলতেছি এগুলো প্যারা করতে বা আলাদা করে লিখতে, এটা হচ্ছে আমাদের নিজেদের মাথায় রাখার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসি আমরা আমাদের অনুচ্ছেদ নিয়ে টুকটাক কথাবার্তা বলা শেষ। আর অনুচ্ছেদ কতখানি লিখব, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা অনুচ্ছেদ ট্রাই করব মোটামুটি 2.5-3 পেজ, যাতে অ্যাটলিস্ট কমপক্ষে যাতে আমরা 2 পেজের উপরে অবশ্যই 2.5-3 পেজ যাতে আমরা কমপক্ষে লিখি। ঠিক আছে,
তারপরে আসি হচ্ছে আমরা অনুধাবন। অনুধাবন নিয়ে কি আর বলবো, এটা তো খুবই সহজ একটা জিনিস। কারণ অনুধাবন মানে কি, অনুধাবন মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা। আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো কিরকম থাকে যে আমাদের একটা টপিক মানে কোনো একটা উদ্দীপক থাকবে, সেই উদ্দীপক থেকে আমাদের কিছু প্রশ্ন থাকবে যে আমরা উদ্দীপকটা যদি প্রপারলি বুঝতে পারি তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। তো এখানে এই অনুধাবনমূলক প্রশ্নে স্পেশালি তোমাদের আমি যেটা দেখলাম যে তোমাদের এইরকম দেখো, এখানে প্রশ্নটা দেখো, প্রতিবিম্ব শব্দটির অর্থ লেখো। যে এরকম কোনো একটা প্রশ্ন একটু জ্ঞানমূলক ধরনের থাকে, অর্থাৎ আমাদের জানা থাকতে হবে, এই ধরনের একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা তাহলে কোথা থেকে প্রিপারেশন নিব, কোথা থেকে পড়বো? আমার মনে হয় এইটার জন্য আসলে এখন একদম শেষ মুহূর্তে এসে তোমাদের যদি হয় যে অনেক পড়া বাকি আছে, তাহলে এটার জন্য আসলে খুব বেশি মাথা খারাপ করে লাভ নাই। কারণ এটা কোথা থেকে না কোথা থেকে দিবে এটা তো আমরা জানি না। মানে বইয়ে যেগুলো আছে, আমাদের সাজেশনে যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পড়বো, এর বাইরে আলাদা করে কিছু দেওয়ার দরকার নাই, এর বাইরে আলাদা করে কিছু পড়ার দরকার নাই। এর বাইরে থেকে যদি কিছু আসে তখন আমরা অনুচ্ছেদ দিব, ঠিক আছে? অলসো আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের তো অনুচ্ছেদ আর অনুধাবন দুইটাই আমাদের পরীক্ষায় আছে, রাইট? এরকম ভাবে আসে যে হয় অনুচ্ছেদ নয়তো অনুধাবন, দুইটার একটা হচ্ছে আমাদের আনসার করতে হয়। তাইলে এই ক্ষেত্রে আমরা কি অনুচ্ছেদ আনসার করবো নাকি অনুধাবন আনসার করব? এখন অনেকে হচ্ছে এটা আগে থেকে মাইন্ড সেট করে নিয়ে যাও যে আচ্ছা অনুধাবন আমার কাছে কঠিন লাগে, যে এত দেখে দেখে পড়ে পড়ে বুঝতে হয় যে কি আসে না আসে, তো আমি হচ্ছে অনুচ্ছেদই দিব, ঠিক আছে? আবার অনেকে এমন আছো যারা হচ্ছে অনুধাবন আনসার করতে চাও না, আমি এইমাত্র কি বললাম, হ্যাঁ, যে অনুধাবন আনসার করতে চাও না, অনুচ্ছেদ দিতে চাও। আবার অনেকে আছো যে তোমরা ভাবো যে অনুচ্ছেদ এত কষ্ট করে মুখস্থ করে যেতে হবে, এত কিছু পড়ে যেতে হবে, এর চেয়ে অনুধাবন আমি আমার উপস্থিত বুদ্ধি দিয়ে পরীক্ষার হলে যে প্রশ্ন থাকবে সেটা দেখে থেকে উত্তর করে ফেলবো। এখন আমি কি করতাম, আমি হচ্ছে অনুধাবনের প্রিপারেশন নিয়ে যেতাম, মানে প্রিপারেশন না নিয়ে যেতাম, যে যা আসবে আমি আমার মতো করে লিখে দিব। অবশ্যই তোমাদের আমি এটা করে রেকমেন্ড করবো না, আরো ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়ারই রেকমেন্ড করবো। তো তোমরা কি করবা, অবশ্যই তোমার একটা প্রেফারেন্স থাকবে যে তুমি কি অনুচ্ছেদ দিতে চাও নাকি তুমি অনুধাবন দিতে চাও, ঠিক আছে? এটা প্রেফারেন্স সবারই থাকে এবং থাকাটাই বুদ্ধিমানের কাজ, যে তুমি দেখা মাত্রই তোমার যেটা পছন্দের আইটেম সেটা তুমি উত্তর করে ফেলতে পারবা। কিন্তু শুধুমাত্র একটার উপর নির্ভর করে পরীক্ষার হলে চলে যেও না, ঠিক আছে? যে একটা আমাদের প্রেফারেন্স থাকবে, কিন্তু আমরা অন্যটারও হালকা করে প্রিপারেশন নিয়ে যাব। অর্থাৎ আমরা যদি অনুধাবন উত্তর করব বলে সিদ্ধান্ত নিয়ে থাকি, আমরা অনুচ্ছেদগুলো অ্যাটলিস্ট রিডিং পড়ে যাব, যাতে আমাদের অনুধাবনে এই যে এরকম যদি এমন একটা প্রশ্ন দিয়ে দেয় যেটা আমরা পারি না, এটা যদিও খুবই সহজ প্রশ্ন, মনে করো এমন একটা দিল যেটা আমরা পারি না, ঠিক আছে? এখানে আমরা যদি বাকিগুলো আনসার করি, এখানে কিন্তু আমরা যেটা পারি না সেটা কিন্তু আমরা 0 পেয়ে যাব। তো অনুচ্ছেদ আনসার করলে কিন্তু আমরা এই ঝুঁকিটা কিছুটা এড়াইতে পারি, যে আমরা কোথাও একদম মানে 0 পাওয়ার মতো উত্তর করে আসা লাগতেছে না সেক্ষেত্রে, ঠিক আছে? তো যারা এরকম ভাবছো অনুধাবনে আনসার করবা, তারা অনুচ্ছেদগুলো অ্যাটলিস্ট চোখ বুলায় যাও, যাতে বিপদে পড়লে আনসার করতে পারো। সেম গোজ ফর অনুচ্ছেদ। তুমি একদম মনে করো 10টা 12টা অনুচ্ছেদ মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে গেলা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমার সেখান থেকে অনুচ্ছেদ কমন পড়ে নাই, তো তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে আমরা সুন্দর মতো অনুধাবন আনসার করবো, কারণ অনুধাবনে কিন্তু মার্ক তোলা তুলনামূলক সহজ। ওকে, তাহলে অনুচ্ছেদ এবং অনুধাবন নিয়ে কথাবার্তা গেল। তারপরে আমরা আসি আমাদের সারাংশ এবং সারমর্মতে, ঠিক আছে? সারাংশ এবং সারমর্ম নিয়ে কথা হচ্ছে, এখানে তোমাদের সাজেশন তো দেওয়াই আছে। সারাংশ এবং সারমর্ম নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, প্রথমত তোমরা কি জানো কোনটা সারাংশ এবং কোনটা সারমর্ম? এটা কিন্তু আমাদের পরীক্ষার হলে যাতে এই জিনিস আমরা ভুল না করি, ঠিক আছে? যখন একটা গদ্য বা গদ্যাংশ থাকবে, সেই গদ্যাংশটাকে যখন আমরা সংক্ষেপ করে লিখব, সেটাকে আমরা বলি হচ্ছে সারাংশ। ওকে, আর যখন একটা পদ্য বা পদ্যাংশ থাকবে, সেটাকে যখন আমরা সংক্ষেপ করে লিখব, সেটাকে আমরা বলি হচ্ছে সারমর্ম। এটা যাতে আমাদের ভুল না হয়, ওকে, এটা যাতে আমাদের ভুল না হয়। তো সারাংশ এবং সারমর্ম লেখার ক্ষেত্রে আমি তোমাদের একটা সুন্দর ফরম্যাট দেখাই দিই। মনে করো যে তুমি লেখা শুরু করো, ঠিক আছে? এত নং প্রশ্নের উত্তর ক বা খ হোয়াট এভার লিখলা, ঠিক আছে? এবারে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, হ্যাঁ, মনে করো এখানে আমাদের প্যাসেজ কি দেওয়া আছে, যে হে সূর্য, শীতের সূর্য, যে দেখো এই যে এটা দিয়ে শুরু না, তুমি তোমার খাতায় কি করবা, লিখবা হে
সূর্য। কেউ আবার এটা ভেবে ভুল করো না যে আমি পুরো প্রশ্ন তুলতে বলতেছি, পুরো প্রশ্ন তুলবা না। মনে করো শুরুর একটা বা শুরুর দুইটা তিনটা শব্দ অথবা শুরুর প্রথম লাইনটা এট মোস্ট, ঠিক আছে, লিখে তারপরে ডট ডট দিবা, 2-3 লাইন ডট ডট দিয়ে এরপরে লাস্টের সেন্টেন্স বা লাস্টের লাইন বা লাস্টের 2-3টা ওয়ার্ড মনে হয় দামি, ঠিক আছে। আমি এখানে একটু লিখলাম যে মনে হয় দামি, তোমরা চেষ্টা করবে পুরো লাইনটাই লেখা। ওকে, এটা লিখে দেন তোমরা এখানে লিখবা হচ্ছে এখানে লিখবা হচ্ছে সারমর্ম। ওকে, তারপরে হচ্ছে তোমার যে মূল সারমর্মটা সেটা লিখবা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সারাংশ বা সারমর্ম আমরা কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, কতটুকু মুখস্থ করব। আমার সাজেশন থাকবে যে আমাদের বইয়ে যে সারাংশ সারমর্মগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব মুখস্থ করে ফেলতে, ঠিক আছে। সেগুলো আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করবো, আর সেগুলো তো বেশি বড় না, তাই না, হাইয়েস্ট 2-3 লাইন পড়তে খুব বেশি যে কষ্ট হবে তা কিন্তু না। আর একটা কথা হচ্ছে যে আমাদের সারাংশ সারমর্ম কিন্তু আমরা একটু ওয়েট, আমি আছি, নো টেনশন। ওকে, হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা সারাংশ সারমর্ম কখনোই খালি খালি বড় করার চেষ্টা করব না, ঠিক আছে। সারাংশ সারমর্ম মানেই কিন্তু যে আমরা একটা বড় জিনিসকে ছোট আকারে প্রকাশ করতেছি, ঠিক আছে। আমরা জানি আমাদের বাংলার ক্ষেত্রে আমাদের শিক্ষকরা সবসময় একটু বড় বড় উত্তর প্রেফার করেন, এটা সব ক্ষেত্রেই সত্যি এক্সেপ্ট ফর সারাংশ সারমর্ম, ঠিক আছে। সারাংশ সারমর্মর ক্ষেত্রে আমরা কখনোই আননেসেসারি আমাদের আনসারগুলোকে বড় করতে যাব না, বরং আমরা এই যে এই জিনিসটা লিখবো না, এই জিনিসটা তো আমরা লিখলাম, এই জিনিসটার এগুলা মোটামুটি আমাদের নর্মাল যে হ্যান্ডরাইটিং সেভাবে লিখবো। তারপরে আমরা যখন সারমর্মতে আমাদের আসল উত্তরটা লিখতে যাব, যখন আমরা আমাদের আসল উত্তরটা লিখতে যাবো, আমরা এই লেখাটাকে চেষ্টা করবো একটু ছোট করে, একটু চাপা চাপা করে, মানে হাতের লেখাটা একটু ছোট, যাতে এমন বেশি ছোট না হয় যে তোমার টিচারের চোখে লাগে যে এত ছোট করে লিখছে কেন। হ্যাঁ, এত ছোট যাতে না হয়। কি রে, 1 মিনিট, এত ছোট যাতে না হয় যে আমাদের টিচারে তোমার লেখা পড়তে কষ্ট হয় বা আলাদা করে চোখে পড়ে যে তুমি তোমার সারাংশ সারমর্মটা সুন্দর হওয়ার জন্য ছোট করে লিখছো, বাট একটু নর্মালি যে ছোট করে লিখবা যাতে সারাংশ সারমর্মটা দেখতে ছোট লাগে, যাতে মনে হয় যে আসলেই তুমি একটা জিনিসকে সামারাইজ করছো, ঠিক আছে। ওকে, তাহলে সারাংশ সারমর্ম নিয়ে আমার কথা মোটামুটি এই পর্যন্ত ডান। ক্লাস কখন স্টার্ট হয়েছে? ক্লাস শুরু হয়েছে হচ্ছে 9টার দিকে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 9:13, মাত্র 13 মিনিট আগে ক্লাস স্টার্ট হয়েছে। যারা মিস করছো তারা শুরু থেকে পরে দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। সারাংশ সারমর্ম নিয়ে আমার কথা বলা শেষ। তারপরে আসি হচ্ছে আমরা আমাদের পত্র রচনায়, ঠিক আছে। পত্র রচনার ক্ষেত্রে আমরা আমাদের বইয়ের নিয়ম জানি কেমন আছে, আমি তো ভুলে গেলাম। আচ্ছা, আমরা পত্র রচনার ক্ষেত্রে আমাদের বইয়ের নিয়মটা ফলো করব দাড়ি কমা সহ, ঠিক আছে। দাড়ি কমা সহ বলতে আমি কি বুঝাইতেছি, যে আমরা কি লেখার সময় যে আশা করি ভালো আছার পরে দাড়ি দিছি এই জন্য আমরা দাড়ি দিব, এরপরে একটা লাইনের পরে কমা দিছি এই জন্য কমা দিব না, ওইটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি আমাদের পত্র লেখার যে সাধারণ নিয়মটা আছে, যে তারিখ কিভাবে লিখবো, জায়গার নাম কিভাবে লিখবো। এখন আমাদের বইয়ে সম্ভবত আমার যতদূর মনে পড়ে, তোমরা তো ক্লাস 8 না, ক্লাস 8-এর বইয়ে এখানে একটু ঘাপলা আছে। ঘাপলাটা কি, যে আমাদের মনে করো এটা যদি পৃষ্ঠা হয়, এখানে আমরা পত্র লিখবো, আমাদের তারিখগুলা এই সাইডে দেওয়া আছে, ঠিক আছে, এই সাইডে দেওয়া আছে, কিন্তু এই তারিখ এবং স্থানের নাম কখনোই চিঠি বা আবেদনপত্র লেখার সময় এই সাইডে হবে না, বরং হবে হচ্ছে এই সাইডে, ঠিক আছে। এটা আমরা খেয়াল রাখবো, এটা আমরা খেয়াল রাখবো যে আমাদের যে তারিখ এবং স্থানের নাম লিখবো আমরা চিঠি লেখার সময়, সেটা আমরা কখনোই বাম দিকে লিখবো না, সেটা আমরা সব সময় লিখবো হচ্ছে ডান দিকে, ঠিক আছে। এটা একটা কথা গেল। আচ্ছা, আমি বইটা একটু নামাই, বইটা নামাই, তারপরে আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি বলি আমাদের আসলে কি করণীয়। বই এখানে নামানো নাই।
না দাঁড়া নামাই, ক্লাস 8 ওরে বাবা, বাংলা দ্বিতীয় পত্র, ব্যক্তিগত পত্র। ওকে আচ্ছা এখানেই দেখি, দেখো এই যে এখানে আছে না, এটাই আমরা এখানে লিখবো না, এটা আমরা লিখবো হচ্ছে এখানে। হ্যাঁ, তারপরে বাকি সবে যে পল্লবী ঢাকা, তারপর ঢাকার পরে যে দাড়ি দেয় নাই, পল্লবীর পরে যে কমা দিছে, এগুলো আমরা একদম সেম রাখবো, ঠিক আছে। তারপরে চিঠি লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখবো। মনে করো আমাদের শুরুর দিকে শুরুর প্যারা এবং শেষের প্যারা, আচ্ছা চিঠি আমরা অ্যাটলিস্ট কমপক্ষে 3 প্যারায় লিখবো, কমপক্ষে 3 প্যারা। শুরুর প্যারাতে হচ্ছে আমরা সাধারণভাবে কুশল বিনিময় করব, যে আমার সালাম নিবেন, আশা করি আপনি ভালো আছেন, বা বন্ধুর উদ্দেশ্যে লিখলে আমার ভালোবাসা নিও বা শুভেচ্ছা নিও, আশা করি তুমি ভালো আছো, আমি তোমার পত্র পেয়েছি, পত্রতে তুমি এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছো, এখন আমি সেই বিষয় সম্পর্কেই তোমাকে লিখছি, বা আমার এই ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে আমি তোমাকে লিখছি। অর্থাৎ আমরা প্রত্যেকটা চিঠি আলাদা আলাদা করে মুখস্থ না করে একটা নির্দিষ্ট ফরম্যাট আমরা মাথায় রাখবো, যে ফরম্যাটে আমরা আমাদের চিঠিগুলা লেখা স্টার্ট করব। ওকে, এটা গেল আমাদের চিঠির প্রথম প্যারা। তারপরে হচ্ছে আমরা আমাদের চিঠির মূল বডিতে আসব। সেই বডির মধ্যে আমাদের যা যা আমাদের চিঠিতে যেটা জানতে চাওয়া হয়েছে, মনে করো এখানে কি জানতে চাইছে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বলার জন্য আমাদের যেই কয় প্যারা করার ইচ্ছা হয় আমরা সেই কয় প্যারা করব। তার মানে এই না যে তুমি প্রত্যেক 2 লাইন লিখে লিখে একটা করে প্যারা দিয়ে দিবা। তো আমরা কি করব, যে আমাদের যদি 2-3 প্যারা করতে মন চায় ইয়ে করার জন্য, কি বলে, আমাদের চিঠির মূল বক্তব্যে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা আমাদের চিঠির শেষ প্যারাটা আবারও একটা ফিক্সড ফরম্যাটে চলে যাব, ঠিক আছে। যে আজ আর নয়, আশা করি তুমি ভালো আছো, বা তোমার বাবা মাকে আমার সালাম দিও, তোমার ছোট ভাই বোনকে আমার ভালোবাসা দিও, আশা করি খুব শীঘ্রই দেখা হবে, নিজের খেয়াল রেখো, এইসব লিখে টিখে দেন হচ্ছে আমরা আমাদের চিঠিটা শেষ করে দিব, ঠিক আছে। এবং এবং এই যে ইতি তোমার বন্ধু দুরন্ত, এটাও হবে এই সাইডে, ঠিক আছে, এটাও হবে এই সাইডে। গেল চিঠি নিয়ে কথা। এবার আমরা ডাক টিকিটের কথায় আসি। ডাক টিকিট, তাই না, ডাক টিকিট, সরি ডাক টিকিট না, খাম, কি যে বলতেছি উল্টা পুল্টা, খাম। একটা সুন্দর গ্রিন কালার চুজ করি। আচ্ছা, খাম আঁকার ক্ষেত্রে, ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে অবশ্যই আমাদের খাম আঁকতে হবে, সব সময় ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে অবশ্যই খাম আঁকতে হবে, ঠিক আছে। এখন খাম আমরা কিভাবে আঁকবো, মনে করো এটা আমি নর্মালি আঁকতাম হচ্ছে, এইটাকে আমি দিতাম 6 ইঞ্চি এবং প্রস্থ দিতাম 3 ইঞ্চি, এবং এর মাঝখানে সুন্দর করে দাগ দিয়ে ডিজাইন করে দিতাম। হ্যাঁ আল্লাহ, ওকে, দাগ দেওয়ার পরে এদিকে হচ্ছে আমাদের একটা ডাক টিকিট দিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাক টিকিট যাতে কোনোভাবেই বাদ না যায়, ডাক টিকিট বাদ গেলে কিন্তু তোমার চিঠি পৌঁছাবে না। ওকে, এই সাইডে ডাক টিকিটটা সবসময় চিঠির হাতের ডান দিকে। ওকে, তারপর একদিকে প্রেরক আর একদিকে প্রাপক। এখন প্রেরক প্রাপক কোনটা কোন দিকে, চিঠি কি আগে পাঠানো হয় নাকি আগে পায়, আগে পাঠানো হয়, রাইট। তাইলে প্রেরক আগে, অর্থাৎ যে প্রেরণ করবে বা যে পাঠাবে তার নামটা আগে, এবং যে পাবে তার নামটা পরে। তাহলে আগে প্রেরক তারপর প্রাপক। হ্যাঁ জাহাঙ্গীর আলম CHCP, এটা রেকর্ডেড থাকবে, নো টেনশন, এটা রেকর্ডেড থাকবে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এখানে তুমি প্রেরকের নাম দিলা, প্রেরকের নাম কি দিবা, মনে করো প্রেরকের যা নাম তাই দিবা, তাই না। প্রেরকের নাম যদি সখী না হয় তুমি তার প্রেরকের নাম জরিনা দিবা না। XYZ এসব দিবা না, নাম যা দেয়া থাকবে তাই দিবা। প্রাপকের নাম মনে করো ABC, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দিতেছি, ঠিক আছে। এবার আসি আমাদের মূল একটা কষ্টের জায়গা, কষ্টের জায়গাটা আসলে খুবই সহজ, সেটা হচ্ছে ঠিকানা। আমরা ঠিকানা নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাই, যে ঠিকানা কি, মানে আমরা ঠিকানাটা কিরকম ভাবে দিব, ভুল হবে নাকি,
ঠিকানা মুখস্থ করতে হবে নাকি? তো আমাদের যদি প্রশ্নে কোনো ঠিকানা দেওয়া থাকে আমরা তাহলে সেই ঠিকানাটাই দিব। যদি প্রশ্নে কোনো ঠিকানা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা ঠিকানা বানাই দেব। বানাবো কিভাবে? দেখো, আমরা ফার্স্টে একটা র্যান্ডম নাম্বার দিব। ওকে, কি করবো? একটা র্যান্ডম নাম্বার দিব। মনে করো যে 393/6, বা মনে করো এখানে দিলাম 772/1। ওকে, একদম র্যান্ডম, আমার মন মতো দুইটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা কিছু একটা রোডের নাম দিব। রোডের নাম আমরা কি দিতে পারি? মনে করো কলেজ রোড, বা মনে করো হাসপাতাল রোড, বা মনে করো জেলখানা রোড। কি যে লিখতেছি, এদিক চলে যাবে না, ঠিক আছে? আমার এদিক চলে গেছে, তোমাদের যাতে না যায়। বা মনে করো চিড়িয়াখানা রোড, কিছু একটা। তোমাদের যদি আরো কোনো আইডিয়া থাকে দিতে পারো। সামথিং সামথিং রোড, তারপর জেলার নাম, মনে করো জেলার নাম দিলাম আমি বরিশাল, দিয়ে এখানে একটা দাড়ি। ঠিক আছে, এই দাড়িটা অবশ্যই অবশ্যই আমরা দিব। সেম গোজ ফর এই সাইডেও, যে এই সাইডেও আমরা কিছু একটা হাজিবাজি ইচ্ছা মতো রোডের নাম দিয়ে জেলার নাম দিয়ে দাড়ি দিব। ঠিক আছে, এই দাড়ি কমাগুলা যাতে ভুল না হয়। আমি স্কুলে থাকতে এত ঝাড়ি শুনছি এই দাড়ি কমা ভুজুং ভাজুং দেওয়ার জন্য। আচ্ছা, তাইলে আশা করি আমাদের ব্যক্তিগত পত্র নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। এবার আমরা যাই হচ্ছে আমাদের আবেদনপত্রের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, আবেদনপত্র এখানে ঠিকই আছে, সবকিছু বাম দিকে লেখা আছে। আবেদনপত্রের সুবিধা কি? আবেদনপত্রের সুবিধা হচ্ছে, হ্যাঁ সাবিত, সুন্দর ঠিকানা দিয়েছো, খুব ভালো। আচ্ছা, আবেদনপত্রের ক্ষেত্রে এখানে যেরকম আছে আমরা ফার্স্টে ডেটটা দিব, তারপর প্রধান শিক্ষক, তারপরে আমাদের ঠিকানা কমা দিয়ে দেন দাড়ি, তারপরে আমরা বিষয়টা লিখবো। তাহলে আবেদনপত্রের ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে আবেদনপত্রের ক্ষেত্রে আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে প্রথমত আমাদের খাম আঁকতে হয় না, খাম আঁকা একটা এক্সট্রা কষ্ট। তারপরে হচ্ছে আরেকটা সুবিধা কি? আরেকটা সুবিধা হচ্ছে পত্র আমাদের একটু বড় করে লেখা লাগে, যেহেতু মনে করো আমরা কারো উদ্দেশ্যে কোনো একটা কথাবার্তা বলতেছি, এটা তো আর ছোট করে বলে দিলেই হইলো না, তাই না? কিন্তু আবেদনপত্র কিন্তু উল্টা, আবেদনপত্র তুমি অপ্রয়োজনীয়ভাবে বড় করা উচিত না, বড় করতে পারবা না। মনে করো তুমি কারো উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করতেছো, মনে করো তুমি তোমার প্রধান শিক্ষককে বলতেছো আমাকে ছুটি দেন। ঠিক আছে, এখন প্রধান শিক্ষকের তো অনেক কাজ, তিনি তো আর তোমার চিঠি পড়ার জন্য বসে নাই। তো তিনি দেখবেন যে ঠিক আছে অমুক অমুক রোল, এই সমস্যা, এই জন্য সে এতদিনের ছুটি চায়, দ্যাটস ইট। ঠিক আছে, এখানে তোমার একদম 14 গোষ্ঠীর কথা, যে আমার বাবা এই করে, মা সেই করে, এই বোন এই করে, ভাই সেই করে, এই সব বিশাল কথাবার্তা লিখে পৃষ্ঠা ভরানোর কোনো দরকার নাই। তুমি মানে অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই খারাপ একটা লুক যে তুমি অপ্রয়োজনীয় কথা লিখে লিখে তোমার আবেদনপত্রটাকে বড় করতেছো। আবেদনপত্র হবে একদম টু দা পয়েন্ট, যে তোমার যতটুকু প্রয়োজন, তোমার তুমি এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তুমি কি চাচ্ছ, আর একটা হচ্ছে তোমার চাওয়ার কারণটা কি। এই দুইটা জিনিস হচ্ছে মেন। তো এই দুইটা জিনিস থাকলেই হচ্ছে আমাদের আবেদনপত্র ইনাফ। ঠিক আছে, এখন আবেদনপত্র লেখার ফরম্যাটটা কি? ফরম্যাট আমরা বইয়েরটাই ফলো করব, যে এই যে বিষয় লিখলাম, তারপর মহোদয় বা জনাব কিছু একটা লিখে এখানেও আমরা ফরম্যাট ফলো করব। ঠিক আছে, আমি পত্রের ক্ষেত্রে যেরকম বলছি যে আমরা প্রথম প্যারা শেষ প্যারা কনস্ট্যান্ট রাখবো, যেটাই আসুক না কেন আমরা উপরে নিচে একই কথা লিখে সবগুলা সেম ফরম্যাটে রাখবো, তাইলে আমাদের সবগুলো আলাদা আলাদা করে এত কিছু মুখস্থ করতে হবে না। সেম গোজ ফর আমাদের আবেদনপত্র। ওকে, আবেদনপত্রের শুরুতে আমরা এরকম শুরু করবো, আমাদের নিজেদের পরিচয় টরিচয় দিয়ে, দেন আমাদের কি সমস্যা সেটা আমরা বলবো, তারপরে অতএব মহোদয় বিনীত নিবেদন এই যে আমার এই এই দাবি পূরণ করে বা আমার এই অনুরোধ রেখে বাধিত করবে, বা তুমি যাই রাখতে চাও সেটা সবার ক্ষেত্রে বা সব আবেদনপত্রের ক্ষেত্রে সেম রেখে তোমার প্রিপারেশনটা নিবা, তাহলে তোমার 100টা জিনিস কখনো পড়তে হবে না। ঠিক আছে, দেখো তোমাদের মানে
নির্মিতির ক্ষেত্রে কিছু কিছু জিনিসে মানে তুমি কোনটায় কতটুকু এফোর্ট দিবা এটা কিন্তু ভ্যারি করে, ঠিক আছে? কোনো কোনো জিনিস আমি বলতেছি যে এই জিনিসটা তুমি মুখস্থ করো, কোনো কোনো জিনিস আমি বলতেছি এই জিনিসটা খালি নিয়মটা মনে রাখো। তো এইভাবে কিন্তু আমরা একটু ফলো করে যে আমরা যেখানে দরকার নাই সেখানে আমরা অনেক এফোর্ট দিলাম, তারপর যেখানে আসলে দরকার আছে সেখানে আমরা ঠিক করে এফোর্টটা দিলাম না, তাইলে কিন্তু হবে না। খালি হার্ড ওয়ার্ক করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে, ঠিক আছে? আমরা কোথায় কতটুকু এফোর্ট দিতেছি এটা কিন্তু আমাদের বুঝে এফোর্ট দিতে হবে। তো গেল আমাদের আবেদনপত্রের কথা। ওকে, তারপরে আছে নিমন্ত্রণপত্র। নিমন্ত্রণপত্র আমরা বইয়েরটাই ফলো করে লিখবো। তারপরে আছে হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ ফার্স্ট কথা আপু মুখস্থ করবো নাকি এবং কয় পেজ লিখবো, দুইটা কথার প্রশ্ন, তোমাদের সবচেয়ে একদম জাতীয় কোয়েশ্চেন, হাইলাইট কোয়েশ্চেন। এই দুইটা প্রশ্নের আগে উত্তর দিয়ে 1 নম্বর হচ্ছে মুখস্থ করবা নাকি। মুখস্থ করার দরকার নেই। কিভাবে পড়বা? আমি তোমাদেরকে অনুচ্ছেদের ক্ষেত্রে যেভাবে বললাম যে তোমাদের আসলে কথার ফ্লোটা কিরকম, যে শুরুতে কি বলা আছে, তারপরে কি বলা আছে, তারপরে কি বলা আছে, কোনো এক্সাম্পল থাকলে সেই এক্সাম্পলটা আমরা মনে রাখবো। এভাবে করে করে হচ্ছে আমরা আমাদের ভাব সম্প্রসারণগুলো পড়বো, ঠিক আছে? পুরাটা ভাব সম্প্রসারণ মুখস্থ করব, সেই বয়স এবং সেই প্রয়োজনও আমাদের নেই, আমাদের অনেক পড়া, তাই না? বাংলা সেকেন্ড পেপারে এটা পড়তে যতক্ষণ, এটা মুখস্থ করতে তোমার যতক্ষণ লাগবে এবং এইটায় আমি যতটুকু এটার জন্য আমি পাবো, মানে আমার ফলাফল পাবো, আউটপুট পাবো, এই সমান সময়ে আমরা আমাদের অন্য একটা কঠিন সাবজেক্টের জিনিস পড়লে আমাদের এর চেয়ে আরো বেশি আউটপুট পাবো, রাইট? আমার মার্কার পড়ে যেতে লাগছে, কারণ এইটা হচ্ছে তুমি যে কমন পাবা একটা মুখস্থ করে গেলে তার কোনো গ্যারান্টি নেই। দেখা গেলো তুমি 10টা ভাব সম্প্রসারণ মুখস্থ করে গেলা, কোনোটাই হচ্ছে তুমি কমন পাইলা না, তাহলে তোমার মুখস্থ করাটাই বৃথা, তাই না? এই জন্য আমরা এইসব জিনিস মুখস্থ করার চেয়ে বেশি ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়ার দিকে একটু বেশি ফোকাস করব, ঠিক আছে? না, বাংলা ফার্স্টে আমি এখনো যাই নাই, আমি এখনো আমাদের নির্মিতির পার্ট নিয়েই কথা বলতেছি। ওকে, তাইলে আমরা এগুলো কিভাবে মনে রাখবো, যে কথার ফ্লোটা কিরকম আছে, যেখানে কি বলা আছে, তারপর কি বলা আছে, তারপর কি বলা আছে, এভাবে করে আমরা আমাদের ভাব সম্প্রসারণগুলো মনে রাখবো। এটা গেল একটা কথা। তারপরে কথা হচ্ছে ভাব সম্প্রসারণ আমরা কত বড় করে লিখবো। বড় করে লিখবা, যত বড় পারো তত বড় করেই লিখবা। তো তাইলে সেই বড়টা কত বড়, সেই বড়টা হচ্ছে তোমার সময়ের উপর ডিপেন্ড করবে। ওকে, তোমার টার্গেট কখনোই রাখবা না আমি 10 পেজ লিখবো। টার্গেট হচ্ছে যে আমার এটার জন্য আমি পরীক্ষার হলে অবশ্যই আমরা সময়ের একটা প্ল্যানিং করে যাব। সময় প্ল্যানিং না করে আমরা কখনোই এক্সাম হলে যাব না, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এক্সাম একদম জগা খিচুড়ি হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে সময়ের একটা প্ল্যানিং করে যাব। তো সেই সময়ের মধ্যে আমরা আমাদের ভাব সম্প্রসারণটা যত বড় করে লিখতে পারি আমরা তত বড় করেই লিখবো, ঠিক আছে? কারণ মোর ইজ মোর, যত বেশি লিখবা তোমার টিচার তোমার লেখাপড়া তত বেশি খুশি হবে। গেল। তারপরের কথা হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারবো, ঠিক আছে? মনে করো এই জগতে হায় সেই বেশি চায় আসে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো এই কথাটা যখন আমরা ব্যাখ্যা করব তখন আমরা এই কথার সাথে মিলে এমন উদাহরণ দিতে পারবো। কি দিতে পারবো না, আমরা এই কথার সাথে মিলে এমন কোনো নতুন কোটেশন দিব না, ঠিক আছে? যে শিরোনাম লেখাটা কি বাধ্যতামূলক? না, শিরোনাম লেখা বাধ্যতামূলক না। আমি লিখতাম না শিরোনাম, বা শিরোনাম না বাধ্যতামূলক না। শিরোনাম বলতে তুমি এটা বুঝাইছো না যে ফার্স্ট প্যারা একটা শিরোনাম দিবা, তারপরে সেকেন্ড প্যারা একটা শিরোনাম দিবা, তারপরে থার্ড প্যারা একটা শিরোনাম দিবা, এটা বুঝাইছো না? যদি এটা বুঝাই থাকো যে না এটা লিখবা না, তুমি একটা কাজ করতে পারো, তুমি এগুলো লিখতে চাইলে লিখতে পারো, অথবা তুমি শুধু শুরুতে ভাব সম্প্রসারণ লিখে দেন লিখে যাইতে পারো। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে নতুন কোনো কোটেশন দিব না, কারণ আমি এই কথাটাকেই ব্যাখ্যা করতেছি। এখন এই কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে যদি আমি এই কথার মতো আরেকটা কথা এনে বসাই দেই তাইলে কিন্তু হবে না। তারপরে কথা হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কখনো কবিতার লাইন ইউজ করব না, ঠিক আছে? ভাব সম্প্রসারণ করার জন্য ভাব সম্প্রসারণের মধ্যে কখনো আমরা কবিতার লাইন অ্যাড করব না। গেল। তারপরের কথা হচ্ছে ভাব সম্প্রসারণ আমরা সবসময় 3 প্যারায় লিখব, ঠিক আছে? অ্যাটলিস্ট 3 প্যারা। প্রথম প্যারায় আমরা আমাদের যে লাইনটা থাকবে সেটাকে সুন্দর করে অল্প কথায় বুঝায় লিখব, যে সেটা কিরকম হবে। আমাদের এই লাইনটাকে যদি আমাদের মনে করো 1 লাইন বা 2 লাইনের মধ্যে ব্যাখ্যা করতে হইতো, তাইলে আমি কিভাবে লিখতাম সেভাবে লিখবো। তারপরে আমি আমার মূল ব্যাখ্যায় যাব, তারপর লাস্টের প্যারায় গিয়ে একটা উপসংহার টেনে দেব। ওকে, তাহলে ভাব সম্প্রসারণ নিয়েও কথাবার্তা গেল। তারপরে আছে হচ্ছে আমাদের রচনা। রচনার ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি বলতো? রচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পয়েন্ট, তাই না?
রচনার পয়েন্টগুলা আমরা মুখস্থ করে সুন্দর করে আগে থেকে গুছায় নিয়ে মুখস্থ করে পরীক্ষা দিতে যাব। ওকে, পুরা রচনা আমরা মুখস্থ করার ট্রাই করব না, অনেক কঠিন কাজ এবং অপ্রয়োজনীয় কাজ, পুরা রচনা মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে আমরা রচনার ক্ষেত্রে তাহলে কি কি মুখস্থ করবো? এত বড় একটা জিনিস আমরা লিখবো, কোনো প্রিপারেশন ছাড়া কিভাবে লিখবো, তাই না? তাইলে রচনার জন্য আমরা যেটা মুখস্থ করব সেটা হচ্ছে পয়েন্ট, এবং পয়েন্ট আমরা ট্রাই করব যত বেশি রাখা যায়। ওকে, আমরা পয়েন্ট অবশ্যই মুখস্থ করে যাব এবং ট্রাই করব পয়েন্ট যত বেশি রাখা যায়। আমাদের বইয়ে যা আছে তো আছে, আমরা এর বাইরে আমাদের সিনিয়রদের বই থেকে হেল্প নিতে পারি, আমাদের গাইড বা টেস্ট পেপার থেকে হেল্প নিতে পারি, বা বাইরের কোনো ব্যাকরণের বই বা নির্মিতির বই থেকেও হেল্প নিতে পারি। এছাড়াও তোমরা যদি পয়েন্ট বাড়াইতে চাও যে আমি এত কষ্ট করতে পারবো না, আমি হচ্ছে, তাহলে কি করবা, তুমি মনে করো তোমার যেই রচনার জন্য পয়েন্ট প্রয়োজন, তুমি সেই রচনা সম্পর্কে কোনো একটা এআই কে দিবা, চ্যাট জিপিটি কে দিবা, বা কাউকে দিয়া বলা তোমাকে পয়েন্ট বানাই দিতে, তাইলেও কিন্তু তুমি পয়েন্ট বাড়াইতে পারবা। ওকে, তাইলে গেল পয়েন্টের কথা। তারপরে আসি আমরা, আচ্ছা, তারপরে বলতেছিলাম যে যত বেশি সম্ভব পয়েন্ট লিখবা। হ্যাঁ, একজন বলছে আপু কয় প্যারা লিখবো? এই কয় প্যারার কোনো লিমিট নাই। রচনাতে তুমি কেন প্যারা গুনতে যাবা? রচনাতে ফার্স্ট অফ অল তুমি মিনিমাম কয়টা পয়েন্ট লিখবা বা কয়টা পয়েন্ট লেখা স্ট্যান্ডার্ড, এটা ডিপেন্ড করে তোমার রচনার উপরে। ঠিক আছে, তুমি যদি একটাই রচনা কয়েকটা বইয়ে দেখো, তাইলেই তোমার আইডিয়া হবে যে এখানে আসলে। আচ্ছা, ধীমান সাহা সুন্দর একটা প্রশ্ন করেছো, আমি বলতেছি। হ্যাঁ, বাংলা সেকেন্ড নিয়ে আমি আজকেই কথা বলবো। এই ফার্স্ট পেপার নিয়ে, এই যে রচনা নিয়ে কথা বলা শেষ হলেই আমার সেকেন্ড পেপার নিয়ে কথা বলা শেষ, এরপর আমি ফার্স্ট পেপার নিয়ে কথা বলতে আসতেছি। আচ্ছা, হ্যাঁ, তো কয়টা পয়েন্ট দিবা? পয়েন্ট যত যেটা বলতেছিলাম যে তুমি যদি একটাই রচনা কয়েকটা বইয়ে দেখো, তাহলে তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এখান থেকে কত বেশি পয়েন্ট আসলে দেওয়া যায় বা কয়টা দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এই স্ট্যান্ডার্ডটা এক একটা রচনা ভেদে ভ্যারি করে, কারণ সবকিছু নিয়ে তো সেম অ্যামাউন্টের কথা বলা যায় না। মনে করো সত্যবাদিতা নিয়ে আমি যতগুলো পয়েন্ট দিতে পারবো, আমি কিন্তু বাংলা নববর্ষ নিয়ে সেম অ্যামাউন্ট অফ পয়েন্ট না। বাংলা নববর্ষে মনে করো বেশি পয়েন্ট আসে সত্যবাদিতার চেয়ে, বা আমি যদি ষড় ঋতু নিয়ে রচনা লিখতে যাই, আমার পয়েন্ট আরও বেশি আসে, তাই না? আচ্ছা, এটা গেল যে কয়টা পয়েন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে পয়েন্ট, একজন বলছে যে আপু পয়েন্ট বেশি দিব না পয়েন্টের মধ্যে কথা বেশি বলবো, কোনটা? অবশ্যই পয়েন্ট আমরা বেশি রাখার ট্রাই করব। কেন? কারণ আমরা জানি যে রচনা হচ্ছে আমাদের একটু বড় করে লেখা লাগে, তাই না? রচনা জিনিসটার মূল বৈশিষ্ট্য এটা, জিনিসটা অনেক বড় হবে। তো আমাদের জন্য ইজিয়ার কোনটা? আসলে চিন্তা করো যে আমরা যদি একটা পয়েন্টে অনেক বেশি কথা লিখবো, এটা আমাদের জন্য বেশি সহজ, নাকি আমরা অনেকগুলা পয়েন্টে প্রত্যেকটাতে অল্প অল্প কথা লিখবো, সেটা আমাদের জন্য বেশি সহজ? অবশ্যই আমাদের পয়েন্ট বেশি এবং কথা কম, তাহলে আমাদের চিন্তা কম করা লাগতেছে, বা মানে পয়েন্ট তো আমাদের মুখস্থ হয়ে আছে। তো আমরা একটা পয়েন্টে, মনে করো আমার কাছে আছে হচ্ছে 2টা পয়েন্ট, ঠিক আছে? হায় আল্লাহ, মনে করো এটা ফর এক্সাম্পল, কখনোই একটা রচনায় 2টা পয়েন্ট থাকে না, সূচনা আর উপসংহার দিলে 2টা পয়েন্ট হয়। মনে করো আমার 2টা পয়েন্ট, এখন 2টা পয়েন্ট নিয়ে প্রত্যেকটাই আমার 1.5 পেজ করে লিখে 3 পেজ ভরানো সহজ, নাকি মনে করো আমার কাছে আছে মনে করো 6টা পয়েন্ট, ঠিক আছে? মনে করো আমার কাছে আছে 6টা পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি হাফ পেজ করে লিখে 3 পৃষ্ঠা ভরানো সহজ। অবশ্যই আমার যদি পয়েন্ট বেশি থাকে, প্রত্যেকটা নিয়ে আমি কম কম কথা বললে আমার ইজিলি লেখাটা বড় হয়ে যায়। ওকে, তারপরে একজন জিজ্ঞাসা করছো যে আপু আমি একটা পয়েন্টে মিনিমাম কয় লাইন লিখবো? এইটার কোনো নিয়ম নেই, এক একটা পয়েন্ট এক এক রকম। মনে করো যে আমাদের সূচনা উপসংহার এগুলো খুব বেশি বড় হয় না, আবার কোনো কিছুর পটভূমি ব্যাখ্যা করতে গেলে, প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো কথা চলে আসে, ঠিক আছে? তো এইসবের ক্ষেত্রে অবশ্যই আমাদের পয়েন্ট বড় হবে, এটার কোনো লিমিট নেই। আমি নিজে এমন হয়েছে যে কোনো একটা পয়েন্টে হয়তো 2 পৃষ্ঠা লিখছি, কোনো একটা পয়েন্টে হয়তো 2 লাইন লিখছি, এটা তোমার পয়েন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে কবিতার লাইন। ওকে, আমি তোমাদের বলছি পয়েন্ট মুখস্থ করে যাইতে, তার সাথে আরো একটা জিনিস তোমরা মুখস্থ করে যাবা, সেটা হচ্ছে কবিতার লাইন। আমাদের রচনার ক্ষেত্রে আমাদের শিক্ষকরা কবিতার লাইন অনেক 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 বেশি পছন্দ করেন, ঠিক আছে? রচনার ক্ষেত্রে শিক্ষকদের একটা প্রিয় বিষয় হচ্ছে কবিতার লাইন। তুমি যত বেশি কবিতার লাইন দিবা, তোমার রচনাটা দেখতে তত সুন্দর হবে এবং তোমার রচনাটা তত বড় হবে ইজিলি। মনে করো তুমি এই যে লিখতেছো, ঠিক আছে, লিখার মধ্যে তুমি এখানে কবিতার লাইন দিলা, ঠিক আছে, 4 লাইন দিয়ে দিলা, তোমার লিখা লাগলে একটুখানি, তোমার পৃষ্ঠা কিন্তু ঠিকই ভরে গেল, তাই না? তোমার পেজটা কিন্তু ইজিলি ফিল আপ হবে। হ্যাঁ, তাহলে কবিতা লিখলে একে যেরকম আমাদের পৃষ্ঠা সহজেই ভরে যায়, সেরকমই আমাদের কি হয়, আমাদের টিচাররাও খুব খুশি হন,
ঠিক আছে, টিচাররা কবিতার লাইন দেখতে খুবই পছন্দ করেন। তো কবিতা আমরা কি করব, কবিতা আমরা আগে থেকেই অবশ্যই দেখে নিব যে কি কি কবিতার লাইন দেওয়া যায় এবং কোথায় কোথায় সেই লাইনগুলা, কোন লাইনটা কোন পয়েন্টের সাথে রেলিভেন্ট, এটা দেখে আমাদের পয়েন্টগুলা, কবিতার লাইনগুলা বসাইতে হবে। এবং আমি পয়েন্টের ক্ষেত্রে তোমাদের যেটা বলছি যে তোমরা এআই এর হেল্প নিতে পারো। কবিতার লাইনের ক্ষেত্রে দয়া করে তোমরা চ্যাট জিপিটি, জেমিনাই ওদের কাছে যাও না। ওদের কাছে গিয়ে যদি তুমি বলো ষড়ঋতু নিয়ে কবিতা দাও, ও কি করবে, ও তোমার নিজে নিজে কবিতা লিখে দিয়ে দিবে। ঠিক আছে, নিজে নিজে চ্যাট জিপিটির লেখা কবিতা যাতে আমরা রচনায় না দিই। ওকে, তো আমরা তাইলে কবিতার ক্ষেত্রে কি করব, অবশ্যই আমরা বই, গাইড, হাবিজাবি বই যা আছে আমরা দেখবো। এর বাইরে যদি আমাদের প্রয়োজন হয় বা এত বই খুঁজতে আমাদের কষ্ট লাগে, আমরা গুগলে সার্চ করব। ঠিক আছে, আমরা গুগলে সার্চ করব, বাট নট এআই। কবিতা আমরা এআই খুঁজতে যাব না, গেলে এআই তোমার নিজে নিজে কবিতা লিখে পাঠিয়ে দিবে। ঠিক আছে, কবিতার লাইন অবশ্যই রাখার চেষ্টা করবা। 15 নাম্বার জন্য আনুমানিক কয়টা পয়েন্ট লিখবো? ওই তো যেটা বললাম যে এটা পুরাপুরি তোমার, সরি, এটা পুরাপুরি তোমার কি বলে, রচনার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, কোনো কোনো রচনায় হয়তো 10টা পয়েন্ট হয়, কোনো কোনো রচনায় 20টা পয়েন্ট হয়, এটা আসলে তোমার রচনার উপর ডিপেন্ড করে। আরেকজন একটা কি জানি কোয়েশ্চেন করছিল, আমি ভুলে গেছি, দেখে রাখলাম, ভাবলাম কথা শেষ করে আনসার দিব। ইংলিশ উক্তি দেওয়া যাবে? না দেয়াই ভালো, ইংলিশ উক্তি না দেয়াই ভালো। আচ্ছা, নির্মিত অংশ কি বই থেকে পড়বো নাকি বইয়ের বাইরেও পড়বো? যারা বৃত্তি পরীক্ষা দিবা, আমি রেকমেন্ড করব বইয়ের বাইরে থেকে একটু দেখে নিবা। ঠিক আছে, তোমাদের বইয়ে সবকিছু সুন্দর করে নাই, স্পেশালি ভাব সম্প্রসারণ তোমাদের বইয়ের লেখা খুবই পোর, আমার কাছে একটু ভালো লাগে নাই। তো সারাংশ সারমর্ম বই থেকে দেখতে পারো, তারপরে চিঠি, আবেদনপত্র, সারাংশ সারমর্ম বই থেকেই পড়বা। ঠিক আছে, বইয়ের বাইরে থেকে পড়ার দরকার নেই। চিঠি, আবেদনপত্র বই এনাফ, বরং আবেদনপত্রগুলো বইয়ের চেয়ে আরো ছোট করেও লিখতে পারো। কিন্তু ভাব সম্প্রসারণ অবশ্যই অবশ্যই তোমরা কোনো সিনিয়রদের বই বা গাইড বা টেস্ট পেপার বা যে কোনো ব্যাকরণের বই এগুলা থেকে। আচ্ছা, ইংলিশ উক্তি আছে বইয়ে? যদি একদম রেলিভেন্ট হয় পুরাপুরি তাইলে দিও, আদারওয়াইজ না দেয় ভালো। কিন্তু বাংলা রচনা লিখতেছো না, এই রচনাগুলোর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলা রাইটিং স্কিলটা ডেভেলপ করা। ঠিক আছে, আচ্ছা, ইয়ামিন খন্দকার বলছে ওর স্কুল থেকে 15টা পয়েন্ট লিখতে বলছে। তো কারো স্কুলে যদি কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন দেয়, সে অবশ্যই সেটা ফলো করবে। এর উপরে কোনো স্যার ম্যাডাম, কোনো আপু ভাইয়ার কথা শোনার দরকার নেই। তোমাদের যার স্কুলে যে ইনস্ট্রাকশন দিছে, কোনো টিচার মনে করো তোমাকে অলরেডি কোনো একটা ইনস্ট্রাকশন দিছে এবং আমি তোমাকে তার চেয়ে ভিন্ন কোনো কথা বলছি, তুমি কার কথা ফলো করবা? চোখ বন্ধ করে তোমার স্কুলের যিনি টিচার বলছেন তার কথা ফলো করবা। ঠিক আছে, কারণ তোমার যে স্কুলের খাতাটা সেটা কিন্তু তিনিই দেখবেন। ওকে, হ্যাঁ ধীমান, এই যে বাংলা ফার্স্ট নিয়ে এখনই কথা বলবো রচনা শেষ করে। আচ্ছা, তাইলে সব কথা বলে ফেললাম যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অবশ্যই অন্য বই দেখবা, রচনার ক্ষেত্রে অন্য বই থেকে হেল্প নিবা। এই তো কথাবার্তা এগুলাই। আর ব্যাকরণ, ব্যাকরণ নিয়ে কোনো কথা বলা হয় নাই, তোমাদের এই সাজেশনও ব্যাকরণ নাই সেরকম। ব্যাকরণ নিয়ে আসলে আমি তোমাকে এমসিকিউ দাগায় দিলাম, সেগুলো থেকেই আসবে এরকম কোনো গ্যারান্টি নেই যে ব্যাকরণ আমি তোমাকে সাজেশন দিয়ে কুলাইতে পারবো না। তো ব্যাকরণের ক্ষেত্রে আমাদের করণীয় কি? তাহলে ব্যাকরণের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের টপিকগুলো যাতে আমাদের অবশ্যই পড়া থাকে, এটা তো এখন মাস্ট, আমাদের পরীক্ষা একদম চলে আসছে। যদি টপিক কারো পড়া না থাকে তাহলে কি করণীয়? পড়ে নেওয়া করণীয়। যদি কেউ আমাদের কোর্সে থেকে দেখো, ক্লাসগুলো করে নিবা, মানে যে যে টপিকে প্রবলেম আছে। আর যদি না থেকে থাকো তাহলে বুঝে বুঝে পড়ে নিতে হবে। আমাদের সবগুলো টপিক যাতে অ্যাটলিস্ট বোঝা থাকে। এখন আমাদের বই উল্টায় উল্টায় পড়ার সময় নাই, আমরা কি করব? আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, এন্ড প্র্যাকটিস মানে এটা না যে আমি এমসিকিউর আনসার মুখস্থ করতেছি, দ্যাট ইজ নট এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস বলতে কি বুঝাইতেছি যে আমি একটা এমসিকিউ পারতেছি নাকি, যদি আমি না পেরে থাকি তাহলে এইটা আমি বই থেকে ব্যাকে গিয়ে শিখে আসব। হ্যাঁ, আমি এটার আনসারটা দেখলাম, আনসারটা দেখে মনে রাখলাম, আচ্ছা এটার আনসার এটা, এমন করে কিন্তু আমরা কমন ফেলতে পারবো না। এমসিকিউ কিন্তু এভাবে কমন পড়া যায় না। ঠিক আছে, এমসিকিউ আমরা কি করব? তাহলে একটা এমসিকিউ আমরা দেখলাম যে এটা পারছি, পারলে তো খুবই ভালো, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে। যদি তুমি সেই এমসিকিউটা না পেরে থাকো, তাহলে কি করবা? তুমি বইয়ে গিয়ে এটা শিখে আসবা যে এটা কেন এরকম হইলো এবং এই রকম উদাহরণ আরো কি কি আছে। ঠিক আছে, তাইলে তোমার ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো
অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপরে জাহাঙ্গীর আলম বলছে আপু যেমন ধরুন অধ্যবসায়ে লেখা আছে ইম্পসিবল ইজ আ ওয়ার্ড হুইচ ইজ অনলি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস। আমার মনে হয় এইসব ইংরেজি লাইন দেওয়ার দরকার নেই। মনে করো যদি এমন হয় যে আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে রচনা লিখতেছি, ওখানে হচ্ছে আমরা বললাম যে কি জানি ভুট্টো নাকি নাজিম উদ্দিন কে জানি বলছিল না যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন রেসকোর্স ময়দানে সব ছাত্ররা না না বলে প্রতিবাদ করছে। এই ধরনের ঐতিহাসিক কোনো লাইন যদি থাকে সেগুলো ইংলিশে আমরা লিখব। ঠিক আছে, এই যে তুমি যে লাইনটা বলছো এই ধরনের ইংলিশ লাইন আমাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের সেকেন্ড পেপার নিয়ে কথা। এবার আমরা ফার্স্ট পেপার নিয়ে একটু কথা বলি। ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা আমাদের যে সপ্তবর্ণা তোমাদের বইয়ের নাম, মানে আমাদের যে ফার্স্ট পেপারের মূল বইটা, সেই মূল বইটা নিয়ে কথা বলি। তারপরে আমরা যাব হচ্ছে আমাদের আনন্দ পাঠের কথায়। ঠিক আছে, দেখো তোমরা যদি তোমাদের সৃজনশীলগুলো একটু খেয়াল করো, হ্যাঁ আমরা এমসিকিউ তো এগেইন এমসিকিউ তো আগামাথা নাই বলতে আমাদের এমসিকিউর জন্য তথ্যগুলো খুব ভালো করে পড়তে হবে এবং আমাদের খুব ভালো। আচ্ছা মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে সরি আমি আসলে ভুলে গেছি, আমি বললাম ভুট্টো নাকি কি জুলফিকার আলী ভুট্টো, আরেকজনের নাম কি জিন্নাই তো, যাই হোক ডাজন্ট ম্যাটার। ও আচ্ছা এলেন নেপোলিয়ান বোনাপার্ট বলছে, এটা তুমি আমাকে বলবা না? এরকম হলে দিতে পারো, বাট আমি আসলে হ্যাঁ এগেইন যেটা বললাম যদি এরকম তোমার ঐতিহাসিক কোনো লাইন হয় তাইলে দিতে পারো, বাট এমনি এমনি খুব বেশি ইংলিশ লাইন আমি ডিসকারেজ করব। আচ্ছা ফার্স্ট পেপার, তাইলে আমাদের এমসিকিউর কথা এগেইন এমসিকিউ আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, বইটা খুব ভালো করে পড়তে হবে। এমসিকিউ আসলে তুমি যদি একদম 30/30 পাইতে চাও তাইলে আমি তোমাকে পরীক্ষার আগের দিন একটা টোটকা দিয়ে দিলাম, টোটকা দিয়ে তুমি এমসিকিউতে 30/30 পাওয়া কঠিন। ওকে, তো আমরা যদি একটু সিকিউর কথায় আসি, হ্যাঁ অ্যাগেন সিকিউর ক নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্ন আমাদের যেরকম হয় সেরকমই, এটা তো আগা মাথা নাই কোনো। দেন হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। এখন সৃজনশীলগুলো আমরা কিভাবে লিখবো, কিরকম প্রশ্ন থাকে সবকিছু নিয়ে আমরা একটু কথা বলি। খ নাম্বারে আমাদের মূলত এগুলাকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন, এটা তো আমরা সবাই জানি। তো অনুধাবনমূলক প্রশ্নগুলো আমাদের কিরকম হয়, আমাদের কোনো একটা কিছু হচ্ছে বুঝায় বলতে হয়, মানে আমরা কোনো একটা কিছু কতখানি বুঝতে পারতেছি। মোহামিনা বিনতে মনোয়ার 30/30 পেয়েছো, ভেরি গুড। তার মানে তোমার প্রিপারেশন খুব ভালো। আমি এই কথা বলছি যারা হচ্ছে খারাপ প্রিপারেশন তাদের জন্য, যে আমি তোমাকে এক্সামের আগে টোটকা দিয়ে দিলাম সেটা দিয়ে তোমার 30/30 হবে না। 30/30 পাইছো মানে তোমার প্রিপারেশন ভালো ছিল, তুমি ভালো করে সবকিছু পড়ছো, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি সামনেও খুব ভালো করবা। ওকে, আচ্ছা খ নাম্বার নিয়ে যেটা বলতেছিলাম যে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, এখানে আমাদের মূলত এটাই দেখা হয় যে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি নাকি, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা কোয়েশ্চেন কিরকম থাকে, কোনো একটা কিছু যে কেন, তারপরে হচ্ছে কিভাবে, যে এটা কিভাবে হয়েছে, বা কেউ একটা কাজ করছে এই কাজটা কেন করছে, বা কোনো একটা কথা বলছে এই কথাটা কেন বলছে, বা কোনো একটা লাইন তুলে দেয়া থাকে আমাদের গল্প বা কবিতা থেকে একটা লাইন তুলে দেয়া থাকে এবং বলে এই লাইনটা ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। অধিকাংশ ক্ষেত্রে আমাদের খ নাম্বারের প্রশ্নগুলো এরকম থাকে। ওকে, তো এই আনসারগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব, সব সময় মনে রাখবা আমাদের খ নাম্বারের প্রশ্নটা আমরা 2 প্যারায় আনসার করব। ওকে, সব সময় 2 প্যারায় আমরা কি লিখবো সেটাও খুব স্পেসিফিক। 2 প্যারার মধ্যে প্রথম প্যারায় হচ্ছে আমরা মূল উত্তর বলতে আমি কি বুঝাচ্ছি, এই যে আমাদের জিজ্ঞাসা করলো যে মনে করো কেউ একটা কথা বলছে, সেই কথাটা কেন বললো, এই কেনর উত্তরটা আমরা আমাদের এই ফার্স্ট প্যারায় লিখবো। ঠিক আছে, এই কেনর উত্তরটা আমরা আমাদের এই ফার্স্ট প্যারার মধ্যে লিখবো। বা মনে করো এই যে এই লাইনটা যে দেওয়া আছে, হ্যাঁ এই লাইন দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এই মূল উত্তরটা আমরা আমাদের এই প্রথম প্যারায় প্রথম লাইনে লিখবো এক প্যারার মধ্যে। এবং এই লাইনটা এমন হইতে হবে যে আমাদের যদি এমন হইতো যে এই পুরো উত্তরটা আমাদের এক লাইনের মধ্যেই প্রকাশ করতে হবে, তাহলে আমরা যা লিখতাম সেটা হচ্ছে আমরা আমাদের এই ফার্স্ট প্যারায় লিখবো। ওকে, তারপর সেকেন্ড প্যারায় গিয়ে আমরা আমাদের উত্তরটাকে ব্যাখ্যা করে দিব। তাহলে আশা করি আমরা অনুধাবনমূলক প্রশ্ন কিরকম ভাবে লিখতে হবে এটা সবাই বুঝতে পারছি। তারপরে আমরা যদি আমাদের গ নাম্বারে যাই, গ নাম্বারে আমাদের কি থাকে, গ নাম্বারে তোমরা অধিকাংশ ক্ষেত্রে দেখবা আমাদের থাকে হচ্ছে
মিল অমিল, ঠিক আছে? খুবই সহজ একটা ব্যাপার। গ নাম্বারের ক্ষেত্রে সবসময় বা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে এই টাইপের প্রশ্ন থাকে। মিল অমিল বলতে আমি কি বুঝাইছি, যে আমাদের একটা উদ্দীপক থাকে আর আমরা একটা গল্প বা কবিতা পড়ছি, তো উদ্দীপকে কোনো একটা ঘটনা বা কোনো একটা চরিত্রের কথা বর্ণনা করা থাকে। তো এরকম বলতে পারে যে উদ্দীপকের কোনো একটা ঘটনা আমাদের গল্পের বা কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে, বা উদ্দীপকের চরিত্রের সাথে আমাদের গল্পের বা কবিতার কোন চরিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে। তারপরে আমাদের যে বা পুরাটাই যে আমাদের উদ্দীপক এবং আমাদের গল্পের কতটুকু মিল আছে বা কতটুকু অমিল আছে। এই সব ক্ষেত্রেও আমরা গ নাম্বার আমরা কয় প্যারায় লিখবো? গ নাম্বার আমরা লিখবো হচ্ছে অলওয়েজ 3 প্যারায়। গ নাম্বার আমরা সবসময় লিখবো 3 প্যারায়, এবং এগেইন প্রথম প্যারায় আমরা মূল উত্তরটা লিখবো, ঠিক আছে? প্রথম প্যারায় আমরা আমাদের যে মূল উত্তর সেটা লিখবো। এরপরে আমাদের যে দ্বিতীয় প্যারায় গিয়ে আমরা হয় আমাদের উদ্দীপকের যে কথাগুলো বলা আছে সেগুলা লিখবো, এবং উদ্দীপকের কথা লেখার ক্ষেত্রে আমরা কখনোই উদ্দীপকটাকে হুবহু তুলে দিব না, ঠিক আছে? উদ্দীপক হুবহু তুলে দিলে কিন্তু তোমার টিচার পড়েই বুঝবে তুমি উদ্দীপক কপি করছো, তখন কিন্তু তোমার নাম্বার কেটে দিবে, ঠিক আছে? যে তুমি কপি করলে কিন্তু নাম্বার কেটে দিবে। আমরা এটা কিভাবে লিখবো? আমরা আমাদের উদ্দীপকটা পড়বো, বুঝবো, তারপরে আমরা যখন আনসার লিখতে যাব তখন হ্যাঁ যে যত মার্ক সেটা তত প্যারা, একদম এক্স্যাক্টলি। সৃজনশীলের ক্ষেত্রে এটা 100-এ 100 ট্রু, যে 2 মার্ক হইলে 2 প্যারা, 3 মার্ক হইলে 3 প্যারা, 4 মার্ক হইলে 4 প্যারা। তো এখানে আমরা উদ্দীপকটা কিভাবে লিখবো? তাহলে উদ্দীপকটা আমরা ফার্স্টে পড়ে নিব এবং তারপরে নিজের ভাষায় আমরা উদ্দীপক সম্পর্কে লিখবো, মানে আমাদের যে বিষয়টার সাথে মিল আছে সেই বিষয়টা সম্পর্কে লিখবো। পুরো উদ্দীপক নিয়ে তো অবশ্যই লিখবো না। এবং হ্যাঁ, যেটা বলতেছিলাম, উদ্দীপকটা পড়ে দেন আমরা লেখার সময় উদ্দীপকের দিকে তাকাবো না, নিজের ভাষায় লিখবো, হ্যাঁ, কপি করবো না। তারপরে উদ্দীপক অথবা আমরা এখানে আমাদের গল্প বা কবিতা থেকেও লিখতে পারি, যে আমরা হয় আগে উদ্দীপক সম্পর্কে বলবো অথবা আগে গল্প বা কবিতা সম্পর্কে বলবো। আমি সবসময় রেকমেন্ড করব এই ফরম্যাটে লেখা, ঠিক আছে? আমি নিজে এই ফরম্যাটে লিখতাম এবং আমার কাছে মনে হয় এই ফরম্যাটে লিখলে আমাদের আনসারটা লেখা বেশি সুন্দর হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি আগে উদ্দীপক নিয়ে বলে থাকি, তাহলে থার্ড প্যারায় এসে আমরা আমাদের গল্প বা কবিতা নিয়ে বলবো। আর যদি আমরা আমাদের সেকেন্ড প্যারায় গল্প বা কবিতা নিয়ে বলে থাকি, তাহলে আমরা আমাদের থার্ড প্যারায় উদ্দীপক নিয়ে বলবো। ভেরি সিম্পল, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের 3 প্যারা। গল্প বা কবিতা নিয়ে আমরা কোন কথাগুলো বলবো? যেগুলো আমাদের উদ্দীপকের সাথে সাদৃশ্য আছে সেগুলাই, ঠিক আছে? এবার আমরা আসি আমাদের ঘ নাম্বারে। এখন তোমরা নিজেরাই বলছো যে যত মার্ক তত প্যারা, এক্স্যাক্টলি। তাহলে ঘ নাম্বার আমরা লিখবো হচ্ছে 4 প্যারায়। এখানেও আমরা আমাদের একদম গ নাম্বারের সাথে সেম টু সেম, ঠিক আছে? ফার্স্টে আমরা আমাদের মূল উত্তরটা এক বাক্যে লিখবো, তারপরে আমরা আমাদের উদ্দীপকের কথা লিখবো, তারপরে আমরা আমাদের গল্প বা কবিতার সাথে সেখানে যে সম্পর্ক স্থাপন করতে হবে, বা আমাদের এটা বলতে হবে যে মানে আমাদের গল্প বা কবিতার সাথে আমাদের উদ্দীপক পুরোপুরি সাদৃশ্য নাই বা পুরোপুরি প্রতিনিধিত্ব করছে না, এই কথাবার্তা লিখে তাহলে সেকেন্ডে আমরা কি উদ্দীপকের কথা লিখবো, থার্ড প্যারায় আমরা হচ্ছে আমাদের গল্প বা কবিতা থেকে লিখবো, এবং এখানে 4টা প্যারার ফোর্থ প্যারায় আমরা হচ্ছে আলাদা করে একটা উপসংহার দিয়ে দিব। এই গেল আমাদের ফার্স্ট পেপারে সৃজনশীল কেমনে লিখবো না লিখবো এইসব নিয়ে কথা। এবার আমরা যদি আমাদের আনন্দ পাঠ নিয়ে একটু কথা বলি, আনন্দ পাঠে থেকে কিন্তু আমাদের সৃজনশীল আসে না, আনন্দ পাঠ থেকে আসে হচ্ছে আমাদের 2টা প্রশ্ন আসে, তাই না? প্রশ্নোত্তর আসে এবং সেখানে 2টা প্রশ্ন আসে, একটা থাকে হচ্ছে আমাদের 3 মার্কের এবং আরেকটা থাকে হচ্ছে আমাদের 7 মার্কের। তো 3 মার্কটা আমরা কিভাবে লিখবো? 3 মার্কটা হচ্ছে আমরা নর্মালি আমাদের যে সৃজনশীলের গ নাম্বারটা যেভাবে লিখি, যত বড় করে লিখি মোটামুটি সেভাবেই লিখবো। একদম এক্সাক্ট সেরকম হবে না, কারণ প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন। এই 3 মার্কের প্রশ্নগুলো কিরকম আসে? 3 মার্কের প্রশ্নগুলো হচ্ছে আমাদের যে গল্পগুলো আছে না, গল্পগুলার কোনো একটা স্পেসিফিক ঘটনা বা স্পেসিফিক চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয়, হ্যাঁ, যে এই মানুষটার চরিত্রটা বর্ণনা করো, বা হচ্ছে এই ঘটনাটা কেন ঘটছে, বা এই কথাটা সে কেন বলছে, এই ধরনের থাকবে। তো এটা আমরা মোটামুটি 3 প্যারায় লেখা ট্রাই করব, এবং আমরা আমাদের গ নাম্বারটা যত বড় করে লিখি, যে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা এরকম লিখবো।
পারলে আরো বড় করব। আর এরপরে আসি আমাদের এই 7 মার্কের প্রশ্নটা, এরপরে আসি আমরা 7 মার্কের প্রশ্নটা। এটা আমরা অ্যাটলিস্ট 3-4 প্যারা করব, ঊর্ধ্বে তুমি আরো বেশি 4-5 প্যারাও করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু অনেক বড় প্রশ্ন। তো এখানে তোমাদের একটা মানে খুবই কি বলবো যে মোস্ট আস্কড কোয়েশ্চেন হচ্ছে যে এগুলা কত বড় করে লিখবো। এখানেও তোমাদের সময় যত বড় করে কুলায়, কারণ দেখো 7 মার্কের প্রশ্ন মানে বুঝতেছো তোমার টিচারের কিন্তু তোমার মার্ক কাটার অনেক জায়গা আছে, তাই না? টিচারের মার্ক কাটার অনেক জায়গা আছে। 7 মার্ক যেহেতু তোমার 6 দিতে পারে, 5 দিতে পারে, 4 দিতে পারে, 3 দিতে পারে, 2ও দিতে পারে। তো আমরা এটা যত বড় করে সম্ভব তত বড় করে লেখা ট্রাই করবো উইদিন টাইম লিমিট। টাইম লিমিট কতক্ষণ? 20 মিনিট। কারণ পুরা প্রশ্নের মানে পুরো প্রশ্নের মার্ক কত? 10 মার্ক। 10 মার্ক হচ্ছে মানে একটা সৃজনশীলের সমান মার্ক। তাহলে একটা সৃজনশীলের জন্য আমরা যতটুকু সময় বরাদ্দ রাখি 20 মিনিট, এই প্রশ্নের জন্য আমরা সেই সময় বরাদ্দ রাখতে পারবো 20 মিনিট। তাইলে আমাদের যে 3 মার্কের কোয়েশ্চেনটা, এইটা আমরা হচ্ছে মনে করো 6-7-8 মিনিটের মধ্যে লিখলাম, বাকি 12-13 মিনিট জুড়ে আমরা আমাদের যে 7 মার্কের বড় প্রশ্নটা আছে সেটা আমরা একদম বড় করে সুন্দর করে লিখব। ঠিক আছে? একজন বললো যে আজকে আমার বাংলা এক্সাম ছিল, 20 মিনিটের রচনা লিখছি। এই কাজটা যাতে না হয় প্লিজ। আমরা টাইম ম্যানেজমেন্ট কেমনে করব? টাইম ম্যানেজমেন্ট করার উপায় কি? টাইম ম্যানেজমেন্ট করবা হচ্ছে তুমি আগে থেকে সময় ভাগ করে লিখে নিয়ে ভাগ করে মাথায় সেট করে নিয়ে যাবা, এবং পরীক্ষার হলে সেটাকে অবশ্যই ফলো করবা। যদি ফলো না হয় তখন কি করবা? তখন তোমার যেটার জন্য ফলো হচ্ছে না, মনে করো যেটা লিখতে তোমার বেশি টাইম লাগতেছে, ওইটা তোমার মনের স্যাটিসফ্যাক্টরি আনসার না হইলেও শেষ করে যাবা। ঠিক আছে? একটার জন্য, এটা কিন্তু ডমিনোজের মতো, বুঝছো? যে একটা তুমি টাইম একটা যদি এক্সিড করে যায় তখন তোমার সবগুলো আনসার খারাপ হবে। এমন না হয় তোমার একটা একটু ছোট হইলে একটা একটু ছোট হোক, বাকিগুলো যাতে আমরা ঠিক করে লিখতে পারি। ওকে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের আজকের এই সাজেশন লাইভ এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক ভালো করবা তোমাদের বার্ষিক পরীক্ষায়, এবং যারা বৃত্তি পরীক্ষা দিবা দোয়া করব, আশা করব সবাই যাতে তোমরা বৃত্তি পাও। সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক, ইনশাল্লাহ খুব ভালো হবে। টাটা।